আমাদের সমাজে দেখা যায় যে অল্প বয়সের পুরুষ এবং মহিলাদের আস্তে আস্তে উচ্চ রক্তচাপ হয়ে যায়। 22 বছর, 20 বছর বা 30 বছর ছেলে মেয়েদের উচ্চ রক্তচাপ আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্টেন বা হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কোন ধরনের খাবারের কারণে অনেক বেশি বৃদ্ধি পায়? আজকে আপনাদেরকে 5টা খাবারের কথা শেয়ার করব। এই 5টা খাবার যদি আপনি কন্টিনিউ খেয়ে যান বা সবসময় খান, তাহলে একসময় দেখা যাবে হুটহাট করে অল্প বয়সে আপনি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাবেন। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে শেয়ার করব যে যারা উচ্চ রক্তচাপ কমাতে চান বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কোন ধরনের খাবারগুলো আসলে খাওয়া উচিত। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন, তারাও জেনে অনেক বেশি উপকৃত হয়। উচ্চ রক্তচাপ বৃদ্ধি করার প্রথম খাবার হচ্ছে লবণ। দেখুন, আমরা অনেকভাবে অনেক মানুষকে সাজেস্ট করার চেষ্টা করি যে কখনোই কোনোভাবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। তাহলে আমাদের প্রত্যেক দিন কতটুকু লবণ খাওয়া উচিত? প্রত্যেক দিন আপনাকে অবশ্যই 1 চামচের বেশি লবণ খাওয়া যাবে না। আমরা দেখা যায় যে অনেক সময় ভাতের সাথে বা তরকারির সাথে অতিরিক্ত লবণ আমরা খেয়ে থাকি। সেই লবণ দেখা যায় আমাদের ধমনী বা আর্টারির রক্ত থেকে পানিটাকে অনেক বেশি কমিয়ে দেয় বা সরিয়ে দেয়। আমাদের শরীরে পানি রয়েছে 92% এবং সেই পানিটা যদি রক্ত থেকে অনেক বেশি বাইরে বের করে দেয়, তাহলে আপনার কী হবে? হার্টের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। একটা হার্টে যখন পানি পাবে না বা রক্ত পাবে না, তার কিন্তু অনেক বেশি পাম্প করতে হবে। আর সে যখন অতিরিক্ত পরিমাণ পাম্প করবে বা রক্তটাকে বাইরে বের করে দিবে প্রস্রাব বা ঘামের মাধ্যমে, দেন কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আস্তে আস্তে হতে পারে। সো অবশ্যই আপনাকে 1 চামচের বেশি কখনোই কোনোভাবে লবণ খাওয়া যাবে না। এই লবণটা শুধু আমাদের উচ্চ চাপ বৃদ্ধি করবে বা হাই ব্লাড প্রেশার করবে তাও না, অতিরিক্ত লবণ খেলে কিন্তু আমাদের কিডনি ফেলিওর বা কিডনি ডায়ালাইসিস বা কিডনিতে নেফ্রাইটিস বিভিন্ন ধরনের রোগ কিন্তু একে একে হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সুগার বা চিনি। যারা অতিরিক্ত পরিমাণ চিনি খায় বা মিষ্টি জাতীয় খাবারগুলো অতিরিক্ত খায়, তাদের কিন্তু দেখা যায় যে শরীরের চর্বির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। যে ব্যক্তির কোলেস্ট্রল লেভেল অনেক বেশি বেড়ে থাকবে তাদের কিন্তু এরিথ্রোস্ক্লেরোসিস নামে এক ধরনের রোগ হয়, যেটা আর্টারির মধ্যে। এক্সাম্পল হচ্ছে আপনার ব্লাড ভেসেলটা যদি এরকম থাকে, ফাঁকা থাকে, এরিথ্রোস্ক্লেরোসিস বা এখানে কিছু ফ্ল্যাগ জমবে। এই ফ্ল্যাগ জমার কারণে ভেসেলটাকে অনেক বেশি ন্যারো করে দেবে এবং সেই ভেসেলের ভিতর দিয়ে যখন ব্লাড ফ্লোটা আসবে তখন ফ্ল্যাগের মধ্যে ধাক্কা খাবে বা ব্লাডটা ঠিকভাবে চলাচল করতে পারবে না। ঠিকভাবে যদি চলাচল না করতে পারে, দেনই কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার আস্তে আস্তে সৃষ্টি হবে। একসময় দেখা যায় অল্প বয়সে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনাকে স্টেন জাতীয় ওষুধগুলো অর্থাৎ হাইপারটেনশন জাতীয় ওষুধগুলো আপনাকে স্টার্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে মাংস। মাংসের মধ্যে যেমন গরুর মাংস, খাসির মাংস এবং চিজ। গরুর মাংস, খাসির মাংস এবং পনির, এগুলো কিন্তু খুবই খারাপ একজন মানুষের জন্য, কারণ এগুলো আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ফ্ল্যাগ তৈরি করে। এই ফ্ল্যাগটা আপনার এলডিএল লেভেলটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। যার এলডিএল লেভেল অনেক বেশি বা এলডিএল লেভেল বৃদ্ধি পায়, তাদের কিন্তু দেখা যাবে যে হুট করে হার্ট অ্যাটাক, এমআই বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অবশ্যই সবসময় চেষ্টা করবেন চিজ, গরুর মাংস বা খাসির মাংস এগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করার জন্য। 4 নম্বর হলো ফাস্টফুড জাতীয় খাবার। আমরা খুব মুখরোচক এবং ভাজা পোড়া খেতে খুব ভালোবাসি। বাজারের যে খাবারগুলো একই তেল দিয়ে অনেকবার ভাজে বা একই খাবারকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন ধরনের চিজ দিয়ে, এগুলো খুবই মুখরোচক, খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই খাবারগুলো আমাদের এইচডিএল লেভেল বা এলডিএল লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যা ইন ফিউচারে আপনাকে অনেক বেশি হাইপারটেনশন বা প্রেশারের সৃষ্টি করে। অল্প বয়সে এই খাবারগুলো কিন্তু আমরা অনেক বেশি খেয়ে থাকি। জাঙ্ক ফুডগুলো কিন্তু আমরা অনেক বেশি খেয়ে থাকি, যেমন বাজারের কেক, পিৎজা, বার্গার, চিজ, এগুলো কিন্তু খুব মুখরোচক এবং খেতে আমাদের অনেক ভালো লাগে। সেই কারণে আমরা সবসময় এই খাবারগুলো একটু বেশি খেয়ে থাকি, রেস্টুরেন্টের খাবারগুলো। অবশ্যই আপনাকে এই রেস্টুরেন্টের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, যেন এই ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবারগুলো যেন আপনার আস্তে আস্তে কমে যায়। 5 নম্বর এবং শেষ হচ্ছে অ্যালকোহল। আমরা জানি যে অ্যালকোহল সবচেয়ে দ্রুত আমাদের লিভারকে সিরোসিস করে এবং তার আরেকটা সাইড ইফেক্ট আমাদের লিভারে ফ্যাটি করে দেয়। সো আপনি যদি প্রত্যেক দিন বা প্রতিনিয়ত অ্যালকোহল পান করে যান, তাহলে ফ্যাটি লিভার হবে। ফ্যাটি লিভার হলে আপনার কোলেস্টেরল জমবে, আর কোলেস্টেরল জমার কারণেই আপনার স্টেন বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আস্তে আস্তে সৃষ্টি হবে।
এই 5টা খাবার যদি আপনি কন্টিনিউ খেয়ে যান তাহলে অল্প বয়সে আপনি ধরতে পারেন 20-25 বছর বয়সেই আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী আপনি হয়ে যাবেন। একবার যদি আপনি উচ্চ রক্তচাপের রোগী হতে পারেন তাহলে আজীবন যতদিন বেঁচে থাকেন এর প্যারা নিতে হবে, ওষুধগুলো কন্টিনিউ খেয়ে যেতে হবে। এখন আমরা জানবো যে খাবারগুলো আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিত, যে খাবারগুলো খেলে উচ্চ রক্তচাপ কখনো হবে না বা যারা উচ্চ রক্তচাপের রোগী রয়েছে তারা এই খাবারগুলো কন্টিনিউ খেয়ে গেলে তাদের কোনো সমস্যা হবে না। এক নম্বর হচ্ছে আঁশযুক্ত খাবার খুব বেশি বেশি খেতে হবে। যেমন আঁশযুক্ত খাবারের মধ্যে আমরা বলে থাকি সবুজ শাকসবজি, হলুদ ফলমল, এগুলো প্রচুর পরিমাণে খাবেন। যেমন আমরা খেতে পারি ডাল, মসুরের ডাল বা মুগের ডাল, ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই ফাইবারযুক্ত খাবারগুলো একটু বেশি খেতে হবে। সবসময় আমরা বলে থাকি যে পানিটা একটু বেশি পান করতে হবে, কারণ পানির পরিমাণটা যদি আপনি কম পান করেন তাহলে দেখা যাবে যে আপনার কনস্টিপেশন হতে পারে, পায়খানা কঠিন হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হয়েই থাকে। উচ্চ রক্তচাপের রোগীদেরকে অবশ্যই অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। এই ভিটামিন সি জাতীয় খাবারগুলো হচ্ছে আপনাকে অনেক বেশি স্ট্রং করবে, ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে দেবে। যেমন খাবারের ক্ষেত্রে সবসময় আপনি লেবু রাখতে পারেন, পেয়ারা খেতে পারেন, তারপরে যে খাবারগুলো টক জাতীয়, যেমন বর্তমানে আম পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। অর্থাৎ টক জাতীয় খাবারগুলো একটু বেশি খেলেই হবে। এছাড়া সবসময় চেষ্টা করবেন সামুদ্রিক মাছগুলা বেশি খাওয়ার জন্য, যেমন হচ্ছে টুনা মাছ বা সালমন ফিশ, এগুলো তো একটু অ্যাভেলেবেল কম পাওয়া যায়। এছাড়া আপনি ইলিশ মাছ বা রুই মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাও জানি ওমেগা 3 কিন্তু শরীরে সরাসরি উৎপন্ন করতে পারে না, সেজন্য সামুদ্রিক মাছ বা অলিভ অয়েল তেল থেকে আমাদের ওমেগাটা নিতে হবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি অনেক বেশি উপকার হবে যদি আপনি নিজে দেখেন এবং অন্যকে দেখানো বা শোনানোর চেষ্টা করেন। অবশ্যই ভিডিওটা অন্যকে শেয়ার করে দেন যেন তারা বিষয়গুলো জানতে পারে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।